হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে দেওয়ার আগে তো বলেইছে তোমাদের একদম নাক দিয়ে মুখ দিয়ে সব কাজ করতে হয়, এরকম একটা ব্যাপার। তো সকালবেলা উঠে একটা সেকেন্ডও সময় হয় না, ওই জন্য সকালে আর কিছু শ্যুট করিনি। সকালে রান্নাবান্না করলাম, করে মেয়েকে খাইয়ে দাইয়ে সব রেডি করে ওকে স্কুলের বাসে তুলে দিয়ে এইমাত্র আসলাম। এসে এবার ব্লগটা স্টার্ট করছি। এখন আমি ফ্রি, এখন আর কোনো কাজ নেই। এখন এই সময়টা আমি একটু ভিডিও নিয়ে করব। তার আগে এখন খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করবো। বাসন কুসন সব ধুয়ে রেখে গেছি আজকে। আবার মেয়ে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, ও উঠেছে 7:30টার সময়, 7:35-40 এরকম টাইমে উঠে গেছে। তাই জন্যে আর ওকে অতটা মানে আমি একটু সময় পেয়েছি তাড়াতাড়ি উঠে। নাহলে সেই 8টার সময় যদি ওঠে না, তাড়াতাড়ি ওকে আগে উঠলে ওকে একটু খেলতে দিয়ে এটা ওটা করতে করতে ওর হ্যাংওভারটা কাটে। আর যদি সে 8টার সময় ওঠে তাহলে ওর সেই ঘুমের ইয়েটা কাটতে চায় না, আর ও ভীষণ বিরক্ত করে। ওই জন্য ওকে তাড়াতাড়ি আজকে তুলে দিয়েছি। তো এখন থেকে ভাবছি 7টার মধ্যে উঠলে ভালো হবে আস্তে আস্তে। আর 8টার সময় ওঠা অনেক বেলা করে ওঠা। ধরো 7টার সময় উঠলো, স্কুল থেকে এসে ঘুমালো, 2 ঘন্টার মধ্যে উঠে পড়লো। আবার রাতে ধরো 10টা, 10:30, যাই হোক 11টার মধ্যে ঘুমালে ভালো হয়। তো এরকমই চেষ্টা করব। আর আমি খুব টেনশানে আছি মেয়ের এক্সাম নিয়ে। সত্যি কথা তোমাদেরকে যেটা বললাম, ফ্যামিলিতে কোনো প্রবলেম হলে না, সেটা বাচ্চাদের ওপর খুব বাজেভাবে এফেক্ট পড়ে। তো কিছুটা ওর মধ্যে পড়েছে, আমি বুঝতে পারছি। কারণ ও যেগুলো লিখতে পারতো সেগুলোও মনে হচ্ছে দিন দিন ভুলে যাচ্ছে কেমন একটা। আর আমি ভেবেছি এখন কিছুদিন একদম বাড়ি থেকে কোথাও যাব না। হয়তো দিনের দিন একটু গেলাম, আবার চলে আসলাম। ওর পড়াটা যেন কোনোভাবেই কোনো একটা দিনের জন্য লেখাপড়াটা বাদ না পড়ে। লেখাটা কন্টিনিউ করে যেতে হবে, তাহলে যদি ওর সেই লেখাটা আবার ফিরে আসে। পড়াশোনার প্রতি ছোটোবেলা থেকে এত ছিল, আর এখন যত দিন যাচ্ছে যেন কেমন একটা হয়ে যাচ্ছে। আমার খুবই চিন্তা হয়, কারণ আমার ওপরই ধরো পুরো দায়িত্ব, ওর সব কিছুর দায়িত্ব। এবার ধরো যদি ঠিকঠাক আমি ওকে মানুষ না করতে পারি, প্রপার গাইড করতে না পারি, বা ওর রেজাল্ট খারাপ হয়, সেটা তো আমার ওপর হবে। কেউ দোষ দেবে আমাকে সেটা বলছি না, কেউ দোষ দেওয়ার থেকে নিজেরই খারাপ লাগবে যে আমি নিজে হাতে করে সব কিছু করলাম, কেমন করে করলাম যে এরকম হলো, সেটাই। তো যেহেতু ওর আর কেউ নেই, সেই জন্য ওকে একটু বেশি করেই ভালোবাসতে হবে ওকে। কিন্তু ইদানিং আমার কী হয়েছে আমি জানি না, হয়তো নানান রকম সমস্যা, নানা রকম টেনশন, সব কিছুর মধ্যে আমি ওর গায়ে হাত তুলে ফেলছি ভীষণভাবে। তোমাদের সাথে এটা আমি আজকে শেয়ার করছি, কারণ তোমরাও যারা তোমাদের বাচ্চাদের গায়ে হাত তোলো, তাদের কথা আমি বলছি। ধরো কোনো কিছু বললে, ভালোবেসে বললে, তখনকার মতো সেটা মানলো না, ছেড়ে দাও, সেটা ইগনোর করো, বা ওকে অন্য কিছু বলে ভোলাও, সেটা করো। আমি আগে তাই করতাম, কিন্তু ইদানিং তোমরা বুঝতেই পারছো, তোমাদের বলেছি যে নানান রকম সব কিছুর মধ্যে থেকে আমার আমার আর ধৈর্য সহ্য কোনো কিচ্ছু নেই, সব যেন কেমন উবে গেছে। তো যাই হোক, সেটাই বলছি, তোমাদের বাচ্চাদের কখনো ওরকম গায়ে হাত তুলবে না, তাহলে ওদের ওপর একটা বাজে এফেক্ট পড়ে। আর এখনকার বেশিরভাগ ফ্যামিলিতেই লোকজন ভীষণ কম, 1জন 2জন 3জন কি 4জন, এর থেকে বেশি একটা হয় না। হয়তো যাদের দাদু ঠাম্মা আছে তাদের দাদু ঠাম্মা থাকে, আর মা বাবা থাকে, এরকম হয়। কিংবা বেশিরভাগ লোকই এখন শুধু মা বাবার সাথেই থাকে, কিংবা কেউ ওই যে আমার মতো যারা বর বাড়িতে থাকে না, তাদের হলো শুধু মায়ের সাথেই থাকতে হয়। তো আমি তো ভাবিনি কখনো আমার বিয়ে হয়েছিল এত বড় একটা জয়েন্ট ফ্যামিলিতে, যেখানে প্রায় 33-34 জন মানুষ। সেখানে এখন আমাকে পুরো একা একা দিন কাটাতে হচ্ছে মেয়েকে নিয়ে। জীবনে কখনো ভাবিনি আমি, জানো, একদম ছোট ফ্যামিলি থেকে বিলং করি। ধরো আমার মা বাবা, ভাই আর আমি, এরকম। আর ঠাম্মা থাকতো, আরও জেঠু ছিল, ওদের ওখানেও থাকতো, আমাদের এখানেও থাকতো, অনেক দিন পর পর আসতো। আরও 4টে জেঠু, ধরো আমার বাবারা 4 ভাই, 4 জায়গায় অল্প অল্প কিছুদিন করে থাকতো, সব সময় পেতাম না, ওই মা বাবা, ভাই আর আমি, এরকম।
তো মানে ভাবতাম যদি আমার সব দাদারা, দিদিরা, মানে জেঠি সবাই একসাথে থাকতাম তাহলে কত ভালো হতো, এরকম ভাবতাম। কিন্তু বিয়ে ঠিক হলো যখন, তখন যখন জয়েন্ট ফ্যামিলি দেখলাম আমার খুব ভালো লেগেছিল যে এত লোক এক বাড়িতে, কোনো অনুষ্ঠান হলে কি আনন্দ, মানে কত কিছু হয়। তো যাই হোক, আমার ভাগ্যে নেই সেটা, মানে আমারই দুর্ভাগ্য, পেয়েও আমি কোনো কিছু ধরে রাখতে পারলাম না। মাঝে মাঝে মানে খুব খারাপ লাগে যে কীরকম ভাগ্য আমার সত্যি। সবাই তো সব কিছু পায় না, পেয়েও আবার অনেকে ধরে রাখতে পারে না। তো সেই রকমই সব কিছু পেয়েও, ভরা সংসার পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। সেটা হয়তো আমারই ফল্ট, আমারই কোনো দোষের জন্য সেটা হয়েছে, হয়তো আমারই ভুল, আমারই অন্যায়, আমারই দোষ। তো যাই হোক, সব কিছু ভুলে গিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাব, শুধু মেয়েটাকে মানুষ করতে হবে এই মনের ইয়ে নিয়ে। আর কোনো পেছন ফিরে আর কোনো দিন তাকাবো না, আমি পিছনের দিকে আমি আর তাকাবোই না কখনো। স্বামী সন্তানকে নিয়ে যেন একটু ভালো মতো বাঁচতে পারি, আর আর কিছু চাই না। আর যাই হোক, ওদের মেয়ের এক্সাম আছে সামনে 1 তারিখ থেকে, তো এটা নিয়ে আমার খুব টেনশান। তোমরা যদি যারা যারা আমার এই ব্লগটা দেখবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কি করলে ও আবার মানে ঠিকঠাক হবে, বা ওর মানে যে ইয়েটা সেটা কাটবে। আর বেশিরভাগটা ধরো বাড়ি থেকে ওর ঠামে চলে যাওয়ার পরে মানে আরও বেশি ইয়ে হয়ে গেছে। কেন বলো তো, একা একা থাকে তো, ওর ঠাম্মিকে ভীষণভাবে ও আঁকড়ে ধরেছিল, মানে খুবই, ওর দাদান চলে যাওয়ার পর ভীষণভাবে আঁকড়ে ধরেছিল। সারাক্ষণ সারা দিন রাত ঠাম্মি ঠাম্মি করতো, একটু এদিক ওদিক গেলেই সারাক্ষণ ঠাম্মির কাছে যাবো, কান্না করতো। আর উনি বাড়ি থাকতো না, এদিক ওদিক চলে যেত গল্প করতে, এর বাড়ি ওর বাড়ি 3 ঘন্টা 4 ঘন্টা থাকতো না, 2 ঘন্টা, মানে এরকম করতো। আর ওই জন্যই মানে আরও বেশি ইয়ে ছিল। তারপরে যখন চলে গেল, আর ওর সামনে তো ঝগড়াঝাটি যাই হোক হতো, ওর সামনেই আমাকে আজে বাজে কথা বলতো, বকতো, আর আমি কান্না করতাম। আমি সত্যি কথা সেইভাবে মুখের ওপর কাউকে জবাব দিতে পারি না, তো ওই জন্য বেশি কষ্ট হয়। তো ও যখন দেখতো মানে দেখে, আর বাচ্চাদের মধ্যে এসব বেশি এফেক্ট ফেলে। এখন সত্যি কথা, ওর ঠাম্মার নামও যদি ভুল করেও কখনো নিয়ে ফেলি, ও বলে কি ওই সব কথা বাদ দাও, বড়োদের মতো করে বলে ওই সব কথা বলো না তো, মানে মানে বলছে ঠাম্মি ঠাম্মি করো না তো। কালকে রাতে একটা কি কথা নিয়ে উঠেছে, বলছে ওই সব কথা বলো না তো, এরকম বলছে। মানে ওর মধ্যে যে কতটা ইয়ে চলে এসছে। তো ওই সব কিছুই ভোলানোর জন্যই আমি মাঝে মাঝে ওই বাড়িতে যাই, মানে আমার বাবার বাড়িতে। ওখানে গেলে আশেপাশে 2-1 বাচ্চা কাচ্চা আছে, আর এখানেও তো বলো তো কি, এখানে তো সেরকম পরিবেশ না যে কোনো বাচ্চা কারোর বাড়ি যাবে একটু খেলাধুলো করবে, সেরকম ঠিক না এখানে। একটু সবাই একটু মানে কি বলবো, ইয়েটা অন্যরকম। তো যাই হোক, সবাই বাড়িতেই থাকে। আর ওর যেহেতু ছোটো থেকে এরকম অভ্যেস নেই, ওই জন্য একটু মানাতেও কষ্ট হচ্ছে। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর আরও চাপ বাড়বে, পড়াশুনো সব টিউশন দেবো যখন, তখন হয়তো আর এতটা ইয়ে হবে না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে অনেক ভালো লাগছে। আর সত্যি মেয়েটাকে যদি ভালো করে ঠিকমতো মানুষ না করতে পারি, আমার যে আরও কী কষ্ট হবে সেটা ভগবানই জানে। মানে আমাকে যে কত কথাই শুনতে হবে। তো তোমরা আশীর্বাদ করো, আর ভগবানের আশীর্বাদ যেন থাকে যে আমি মেয়েটাকে ঠিকমতো মানুষ করতে পারি। আর কিচ্ছু চাই না জীবনে। চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।